সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে জানালেন প্রধান উপদেষ্টা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ঐক্যমত্যের ডাক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপি জামায়াত। প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। জীবন জীবিকার সংকট না কাটলে আশ্বস্ত হবে না জনগণ, বলছেন বিশিষ্টজনেরা। ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ করছে কয়েকটি টিম। 10 দিনের মধ্যে প্রতিবেদন। ছিল না পর্যাপ্ত অগ্নি সুরক্ষা ব্যবস্থা। নিয়ম যারা বানাবে তারাই কিন্তু এখানে কিন্তু অনিয়মটা করে বেছে, তারাই কিন্তু নিয়মগুলো ফলো করছে না আসলে, যার জন্য একটা বড় দুর্ঘটনা হল। এবার মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় একই পরিবারের 4 সদস্য সহ 6 জন নিহত। আত্মীয়ের কুলখানি থেকে যাচ্ছিলেন তারা। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ির পিছন থেকে ধাক্কা দিছে। আমার 3 মাইয়া ছিল, 1 মাইয়া দেখছি আর আমার ওয়াইফ ছিল, নাতি একবার দেখি না। মাদারীপুরের আওয়ামী লীগের দুপক্ষের আধিপত্যের লড়াই। ইউপি সদস্য বাবা ও ছেলে সহ নিহত 3। বাড়িঘরে হামলা ভাঙচুর। রাশিয়ার ছোড়া মিসাইলে বিধ্বস্ত হয় কাজাখস্তানের যাত্রীবাহী বিমান। 4টি সূত্রের বরাতে মিলল চাঞ্চল্যকর এই তথ্য। তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় মস্কো। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। রাজধানীতে আয়োজিত এক সংলাপে ভিডিও বার্তায় তিনি বলেন, কাঙ্ক্ষিত রূপান্তরের পথে পেছনে ফেরার সুযোগ নেই। জানান, কমিশন প্রস্তাবিত সুপারিশের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনের পথে এগুতে চায় সরকার। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। উদ্বোধনী অধিবেশন সহ মোট 6টি অধিবেশনে আগামী 2 দিনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন। ঐক্য, সংস্কার ও নির্বাচন কোনোটিকে ছাড়া কোনোটি সম্ভব নয়। ঐক্য, সংস্কার ও নির্বাচন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। গণঅভ্যুত্থান বিরোধী শক্তির ভাঙন সৃষ্টির ক্রমাগত প্রয়াস বরং ঐক্য আরও মজবুত করেছে বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানান, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। ভোটার হবার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন ডক্টর ইউনূস। 15টি সংস্কার কমিশনের সুপারিশমালা চূড়ান্ত করার জন্যই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তবে কমিশনের প্রতিবেদনের সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব।
আবারও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই, নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে, এমন দাবিতে একমত বিএনপি ও জামায়াত ইসলামী। সকালে এক সংলাপ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপিয়ে দিয়ে নয়, বরং সংস্কার করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। বিশিষ্টজনেরা বলেন, নিত্য সমস্যার সমাধানের জন্য জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছিল ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ, আয়োজনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী অধিবেশনের প্রথমটি ছিল ঐক্য কোন পথে শিরোনামে। কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না। দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জটিল এই রাজনৈতিক সময়। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? গভর্নমেন্ট মেশিনারি। সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। জামায়াত ইসলামী এবং বিএনপির 2 শীর্ষ নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দেন। গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেশনে যোগ দিয়ে আমন্ত্রিতরা বলেন, মানুষের জীবন ও জীবিকা সংক্রান্ত সংকটের সমাধান করতে না পারলে জনগণ আশ্বস্ত হবে না। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না। নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। এর আগে উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ব্যক্তি পর্যায়ে প্রায় 1 লাখ মতামত পেয়েছে সংবিধান সংস্কার কমিশন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন। এটা সরকার পারবে না, এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না। এটা রাজনৈতিক শক্তির কাজ। এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে, তার জন্য অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে। জাতীয় সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনীতি ভালো হলে আগামীর বাংলাদেশ ভালো হবে। 5 বছর বা 10 বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না, এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে, প্রস্তুতি লাগবে, কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এর সদস্যরা। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক ইউনিট, একই সাথে কাজ করছে কাউন্টার টেরোরিজম ইউনিটও। সচিবালয়ের অগ্নিকাণ্ডে সবচেয়ে আলোচিত একই ফ্লোরের দূরবর্তী 2টি জায়গায় আগুনের সূত্রপাত। এই ঘটনা ঘিরেই ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা। এই 2 প্রশ্নকে সামনে রেখেই কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাশাপাশি আগুন নির্বাপনে বিলম্বের কারণ এবং সচিবালয়ের নিরাপত্তা ঘাটতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মূলত এই 4 বিষয়কে সামনে রেখে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সরকার গঠিত 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল। পরে নানা দিক নিয়ে বৈঠকও করেন তারা। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যাবে। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। নাশকতার বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। একই সাথে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দলও।
তবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্ত শেষে, এমনটা বলছেন ফায়ার সার্ভিসের ডিজি। এটা একটা তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা যাবে না। কি অবস্থা দেখলেন আপনারা কালকে যেভাবে দেখেছেন ভিডিওতে ঠিক সেভাবে, বাট আমরা না, আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এখনো তদন্ত শেষ হয় নাই। কাজ শুরুর 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটির, আর পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে 10 দিনের মধ্যে। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ গঠিত কমিটিও শুরু করেছে তদন্ত। বুধবার রাত 1:30 নাগাদ সচিবালয়ের এই ভয়াবহ আগুনে পুড়ে গেছে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ নথি এবং জিনিসপত্র। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ছিল না অগ্নি সুরক্ষা ব্যবস্থা, ছিল না স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম। মূল ফটক দিয়ে ঢুকতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকেও। এসব তৈরির দায়িত্ব যাদের ছিল সেই রাষ্ট্রীয় সংস্থাগুলোই পদে পদে ভেঙেছে আইন। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সচিবালয়, জানান ফায়ার সার্ভিসের সাবেক এক মহাপরিচালক। আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ অনেক নথি। এখনো পুরোপুরি ডিজিটাল না হওয়ায় কিছু ক্ষতি হলেও সাবেক এক সচিব মনে করেন অনেক নথি তৈরি করা সম্ভব। জানান প্রকল্প বা ঠিকাদারদের থেকে দ্রুততম সময়ের মধ্যে নথিগুলো সংগ্রহ করা সম্ভব। শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে বাইরে মিলিয়ে 24 ঘন্টা দায়িত্ব পালন করেন 100-র বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আগুনে পোড়া 7 নম্বর ভবনে আছে 3টি গেট, প্রতি তলায় আছে আলাদা গেট। প্রতিদিনের অফিস শেষে সবাই বের হওয়ার পর ধাপে ধাপে সবগুলো গেট বন্ধ করা হয়। চাইলেই কেউ প্রবেশ করতে পারেন না সচিবালয়ে। এখানে কর্মকর্তাদের জন্য আছে পরিচয়পত্র। ক্যান্টিন বা খাবারের দোকানে যারা কাজ করেন তাদেরও পাস নিতে হয়। সচিবালয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও নিতে হয় অ্যাক্রেডিটেশন কার্ড। এমনকি দর্শনার্থীদেরও পাস নিয়ে ভেতরে প্রবেশের সুযোগ মেলে। প্রতি তলায় করিডোরে আছে সিসিটিভি, আছে ভবনের বাইরেও। সচিবালয়ের চারপাশে আছে উঁচু দেয়াল, দেয়ালের বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাক্ষণ টহল দেন। এখানে নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরাও। সচিবালয়ের ভবনগুলো বেশ পুরনো, বৈদ্যুতিক সংযোগও অরক্ষিত। ভবনগুলোতে বৈদ্যুতিক সংযোগের তার অনেক জায়গাতেই ঝুলে থাকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচিবালয় সুরক্ষায় নানা পরামর্শ দেয়া হলেও তা মানেনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই। যেহেতু এটা কেপিআই, এই নিরাপত্তা ব্যবস্থা মানে স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমাদের আগুন তো নিভাতে হবে, সেই অনুযায়ী তো আমাদের প্রস্তুতি থাকতে হবে। সেই প্রিপেয়ারনেসটা ছিল না, অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আগুনটা অনেক ডেভেলপ হয়ে গেছে। আসলে পরে কিন্তু তারা কিন্তু আয়ত্তের বাইরে চলে গেছে, যার জন্য কিন্তু অনেক সময় লেগেছে। ফায়ার ফাইটিংয়ের জন্য গাড়িগুলো আসবে সেভাবে কিন্তু ডিজাইনগুলো করা, এখানে পিডব্লিউডি কাজ করে, তার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নিরাপত্তা দেখে। সেই অনুযায়ী কিন্তু আমরা একটা প্ল্যান দিয়েছিলাম। নিয়ম যারা বানাবে তারাই কিন্তু এখানে কিন্তু অনিয়মটা করে বেছে, তারাই কিন্তু নিয়মগুলো ফলো করছে না আসলে, যার জন্য একটা বড় দুর্ঘটনা হলো। বুধবারের আগুনে পুড়েছে সচিবালয়ের 7 নম্বর ভবনের 3টি তলা। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অবস্থিত। আগুনে পুড়েছে এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। এখন প্রশ্ন উঠেছে, আগুনে পুড়লেই যদি সব শেষ হয়ে যায় তাহলে কোথায় ডিজিটাল ব্যবস্থা? কাগজের নথি একেবারে পুরোপুরি ডিজিটাইজ ফর্মে কবে যাবে, এটার জন্য হয়তো আরও অনেক সময় লাগবে। নথি আবার সৃজন করা যাবে। প্রথমত হচ্ছে যে কিছু জিনিস তো পাওয়া যাবে না, যেমন নোটশিটের মধ্যে কার কি মন্তব্য ছিল, কথা ছিল। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে যে সমস্ত পেপারস বা যে সমস্ত চুক্তি হয়েছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত থাকলে তাদের সাথে চুক্তি, কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, টেন্ডার ডকুমেন্ট, সো এগুলো সবই কিন্তু এনে নথি সৃজন করা যাবে। আগুনের ঘটনা ঘটে, তদন্ত কমিটিও হয়, কিন্তু আলোর মুখ দেখে না সেগুলো, বাস্তবায়িত হয় না পরামর্শ। এরকমই হয়ে এসেছে এতকাল। এবার কি হবে ব্যতিক্রম? নাশকতা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন, অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সুরক্ষা ঘাটতি, যা এতদিনেও কারো নজরে পড়েনি। আধুনিক সুরক্ষার ঘাটতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আনা যায়নি, যার ফলে বেশ কয়েক ঘন্টা ধরে পুড়েছে সচিবালয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
যাচ্ছিলেন আত্মীয়ের কুলখানিতে, পথে মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ গেল 6 জনের। এর মধ্যে আছেন একই পরিবারের 4 জন। মরদেহগুলো রাখা হয়েছে মিডফোর্ড হাসপাতালে। আহত 5 জনকে মিডফোর্ড ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস চালকের সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সান্ত্বনা শুধুই মিথ্যে বাণী। সন্তান হারা মায়ের আর্তনাদে ভারী পুরো হাসপাতাল। আজকে সকালে আমার ছেলে আমার লগে কথা বলছে, আমার নাতি আমার বউ সবাই কথা গোপালগঞ্জে যাইতে ছিল ওই সময়। ওই আমি ছিলাম আমার বড় ছেলের কাছে। মধ্যবয়সী আমেনা বেগমের এক মেয়ে ও নাতি মারা গেছেন, অপর মেয়েও জীবন মৃত। মিডফোর্ড হাসপাতালের মেঝেতেই মরদেহগুলো খোঁজ নিতে ছুটে আসছেন স্বজনরা। নিথর দেহ দেখে বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন কেউ কেউ। স্বজনরা জানান, এক আত্মীয়ের কুলখানিতে যোগ দিতে তারা যাচ্ছিলেন জুরাইন থেকে গোপালগঞ্জ। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ি পিছন থেকে ধাক্কা দিছে। আমার 3 মাইয়া ছিল, 1 মাইয়া দেখছি আর আমার ওয়াইফ ছিল, নাতি একবার দেখি না। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 11টার খানিক পর টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার। এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় যানগুলো। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন নারী ও শিশু। আহতদের উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেয় সেনাবাহিনীর একটি দল। পরে 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের সেবার ব্যবস্থা করা হয় 2 হাসপাতালে। আর্মি গাড়ি দিয়ে আনছে, আমার পরিচয় একজন করে নামাইলাম। এই অবস্থায় একজন খুবই অবস্থা খারাপ, আর 5 জনই চিল্লাচুল্লি, মানে স্পট ডেড আর কি। তো বাইকে একটা বাচ্চা মারা গেছে আর একজন মহিলা ছিল, উনি প্রচুর অসুস্থ হয়ে গেছে আর কি। আর মনে হয় আপনার মাইক্রোতে যারা ছিল এর মধ্যে 4 জন আহত আর 4 জন মারা গেছে। মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আবদুল্লাপুর কুচিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে, টোল প্লাজা এলাকা থেকে। ওইখান থেকে প্রশাসন নিয়ে আসলে আমরা এখানে ডিউটি ছিলাম। আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাসের চালককে ধরার চেষ্টা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। পাবনায় সাঁথিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেছে নসিমনের 4 যাত্রীর, আহত হয়েছেন 3 জন। ভোর 5টা নাগাদ রাঙ্গামাটিয়া এলাকায় সাঁথিয়া মাধবপুর আঞ্চলিক সড়কে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, যাত্রীবাহী 3 চাকার বাহনটি দাঁড়ানো ছিল। এ সময় মাধবপুর থেকে সাঁথিয়াগামী একটি ট্রাক নসিমনকে চাপা দেয়। আহত হন 7 যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে খোকন ইসলাম, ধনী প্রামাণিক ও রাসেল আহমেদ নামে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে মারা যায় আরও 1 জন। হতাহত কৃষি শ্রমিকরা পেঁয়াজ খেতে কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না, এমন কথা জানিয়েছেন কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, এই নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। তারা আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করবে। গেল 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন করেছেন, তবে একটি দেশের উন্নয়ন কখনো অবকাঠামো দিয়ে হয় না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন as always ভবিষ্যতেও এটা একটা, যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না। কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে, এই অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে যশোরের ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে তিনি বলেন, ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়, দেশে সুশাসন কায়েম করাই লক্ষ্য। এ সময় সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। যশোর জেলা জামায়াতের আয়োজনে সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে
তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। জুলাই গণ অভ্যুত্থানের আগে স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে যে 61 জন সাংবাদিক মারা গেছেন, এর জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। এর পেছনে কোনো সাংবাদিকের দায় থাকলে তারও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান। শফিকুল আলম বলেন, সাংবাদিকদের কম বেতন দেওয়া হয়, এই বিষয়ে ফেল করেছেন ইউনিয়ন নেতারা। মালিকরা সাংবাদিকদের আগ্রহে কাজ করেন, তাই মৃত্যুর দায় মালিকদেরও আছে। তারা সাংবাদিকদের জন্য ন্যূনতম সুরক্ষা সামগ্রী সরবরাহ করে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, রাজনৈতিক দল আসলে তাদের হয়ে কাজ করতে দাঁড়িয়ে যান একটি অংশ। নতুন বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ বিরোধী জার্নালিজম হবে, যাতে বাংলাদেশে আর একটা ফ্যাসিবাদ যাতে না তৈরি হয়। জার্নালিজম বাংলাদেশে সুষ্ঠুভাবে খুবই ইন্ডিপেন্ডেন্টলি জার্নালিজম হবে, কিন্তু জার্নালিস্টদের লাইফটাকে আমার সেভ করতে হবে এবং জার্নালিস্টদের সবাই মিলে আওয়াজ তুলেন যে যেখানে আছেন। আবারও পুলিশের বিরুদ্ধে সাদা পোশাকে আটকের অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় 28 জনকে। আটককৃতদের স্বজনদের দাবি, কোনো অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় ভুক্তভোগীদের। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ডিবি কার্যালয়ের সামনে স্বজনরা অবস্থান করলেও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আটককৃতদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। কারো ভাই, কারো স্বামী, কারো বা বন্ধু, স্বজনের খোঁজে সবারই অপেক্ষা ডিবি কার্যালয়ের সামনে। বৃহস্পতিবার রাতে 2 ঘন্টার অভিযানে সাদা পোশাকে অন্তত 30 জনকে কারওয়ান বাজার এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। সেই রাত 2টা থেকেই আটককৃতদের স্বজনরা অবস্থান নেন ডিবি কার্যালয়ের সামনে। জানতে চান ঠিক কি কি অভিযোগে পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। উঠায় নিয়ে আসার পরে আমরা এখানে আসছি, তারা কোনো দিতে পারে নাই, তথ্য দিতে পারে নাই। বলছে সকাল 8টার আগে আমরা কিছুই বলতে পারবো না। সকাল 8টা থেকে শুরু করে 8টা তো গেছে, এখন পর্যন্ত কোনো তথ্য তারা এখন দুপুর 2টা বাজে। ওরা মানে কারোর কাছে ছাড়ে নাই, ওই 48 থেকে 50 জন সাধারণ মানুষ মেন দিকেও ছাড়ে নাই, মানে হুদেই যারে ফাঁসে তারে উঠে নিয়ে আসে। কোথায় কী অবস্থায় মাল চালান, ওই অবস্থায় ওনাকে চলেন আমার সাথে, ওনাকে আর 2টা কথা বলার সুযোগ দেয়নি। এরাই মনে করে ডিবির লোক, মনে করে সাধারণ ছেলে আসি ওনাকে নেছে। কেন ধৈরা নিয়ে আসছে, ওনার অপরাধটা কি, বা আগে পরে কোনো মামলা ছিল বা ওইটার ভিত্তিতেও যদি ধৈরা আনতো তাও তো ওনারা জানাইতে পারতো যে আপনার হাজবেন্ডের নামে আগের কোনো মামলা ছিল, আমরা ওই খাতিরে ধৈরা আনছি। কেউ 12 ঘন্টা, কেউ বা 10 ঘন্টা ধরে ডিবি কার্যালয়ে ধর্ণা দিয়েও জানতে পারেনি আটকের কারণ। আটককৃতদের বয়স 18 থেকে 45-এর মাঝে। রাতে 1টা থেকে খুঁজতাছি, এখন বিকাল 3টা মনে বাজে যেতেছে 2টা, এখন পর্যন্ত পাইতাছি না। ওনারা কোনো তথ্য দিতেছে না। পরে জিজ্ঞেস করছি, পরে বলতেছে মামলা দিয়ে বলা পাঠিয়ে দিব কুডে। এখান থেকে বললো যে হ্যাঁ আপনাদের এই নামের ছেলে আছে, আমরা ওদেরকে মামলা দিব, দিয়ে কোর্টে চালান করব, আপনারা ওখান থেকে নিয়ে আসবেন। ভাই কি হয়েছে দাঁড়ান, মানে হ্যাঁ দাঁড়াবার মতন একটু সুযোগ দেয় নাই, একটু নামও বলে নাই, একটু কথাও বলে নাই, একটু কিচ্ছু বলেন। সাদা পোশাকে সাদা পোশাকে দইরা পকেট থেকে একটা কার্ড দেখালো যে আমি পুলিশের লোক, এ নিয়ে হাঁটা শুরু করছে। 1 সেকেন্ডও তারা না নিয়ে গাড়িতে ঢুকেছে, গাড়িতে এক টান। এমন ধরপাকড়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ, তবে আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে বলে জানানো হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মাদারীপুরে কালকিনিতে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাবা, ছেলে সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় হামলা, ভাঙচুর চালানো হয়েছে বাড়িঘরে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। কারো হাতে দেশীয় অস্ত্র, একের পর এক ছোড়া হচ্ছে ককটেল। মাদারীপুরের কালকিনিতে এভাবেই চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন
তার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল একই দলের অনুসারী ও ইউপি সদস্য আক্তার শিকদারের। এরই জেরে সকালে মধ্যচর এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। নিহত হন আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং তাদের অনুসারী সিরাজ চৌকিদার। খালি শব্দ আর শব্দ, বিকট শব্দ হইতে আছে, ঠিক আছে। আমি যে এক ঘরের ভিতরে ছিলাম, ওই সাইডে তুমি বিচ্ছে আইতে আছে। দুই পক্ষের গন্ডগোলেতে 3 জন মারা গেল, আমরা 3 জন লাশ এখানে দেখতেছি আর কি। তারপরে তো আমার ভাগ্নেক্য। সংঘর্ষ চলাকালে তাণ্ডব চালানো হয়েছে নিহত ইউপি সদস্যের বসতবাড়িতে। এছাড়া তার পক্ষের অন্তত 10 জনের বাড়িঘরে হামলা, লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দুই পক্ষই। ভোর রাইতে বেড দিয়া এই সুমন বেহারি, রাজন বেহারি আর দলবল লইয়া আমার ছেলেরে এবং আমার ছেলে বর্তমান মেম্বার এবং আমার এই নাতি লেগা পলিটেকনিকের ছাত্র এই শরীয়তপুরে এইভাবে নির্মমভাবে হত্যা করতে আমি এর বিচার চাই। মধ্যচরের যে লোকজনের বাজাবাজি, ঠিক আছে, পরে আমি 2 দিন আগেও বলছি বারবার, ঠিক আছে, যে তুই বাড়ি যা, এরকম দূরে থেকে ওরে কেস কুস্ত সাদা হয়ে যাবো। মধ্যচরের লোক ওরা শাস্তি না দিয়া আমি বাড়ি যাবো। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3টা ডেড বডি আমাদের থানায় আছে, পোস্টমর্টমের কাজ চলতেছে। আর হচ্ছে এখানে এলাকায় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমরা পুলিশ সদস্যরা আছি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এবারও বিতর্ক উঠেছে ছাত্রদলের কমিটি নিয়ে। অভিযোগ আগের মতোই, বলা হচ্ছে টাকার বিনিময়ে অছাত্র বিবাহিতদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, মূল্যায়ন করা হয়নি ত্যাগীদের। এমন অভিযোগে ঢাকার ঘোষিত 11 ইউনিটের পদবঞ্চিতরা লাগাতার বিক্ষোভ করছেন। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, সংগঠনের বিরুদ্ধে অগণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরেফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। আমার বাবা পুলিশের চাকরি করে, আমি যখন অ্যারেস্ট হয়েছি আমার বাবা নিজে প্রিজন ভ্যান চালায় আমাকে কেরানীগঞ্জে রাইখে আসছে। আমি যে গাড়ি থেকে নেমে আমার বাবার চোখের দিকে তাকাইছি, আমার বাবা আমার দিকে তাকায় না, চোখ মুছে। আমার বাবা আজও আমার সাথে কথা বলে না। আমার কি অন্যায় ছিল? তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2011-12 সেশনের এই ছাত্রের নাম আল আমিন। গেল 15 বছর কলেজ ছাত্রদলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, তবে এবার বাদ পড়লেন। আমি 2বার জেল খেটেছি, আমি 53-10-21 আসামি। কমিটিতে নাম নেই এমন সংখ্যা নেহাত কম নয়। ক্ষুব্ধরা তাই রাস্তায় নামছেন, বিক্ষোভ করছেন। এরই মধ্যে ককটেল বিস্ফোরণ বা অবরোধের মতো কর্মসূচি দিয়েও প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের। তাদের অভিযোগ, শ্রাবণ জুয়েলের কমিটির মতোই সিন্ডিকেট করেছে বর্তমান নেতৃত্ব। ম্যাক্সিমাম ছাত্রলীগের সাথে লিয়াজু ছিল, তারা এই কমিটিতে আসছে। অর্থ বাণিজ্যের মাধ্যমে কমিটি হয়েছে, যারা অছাত্র তাদেরকে দিয়েও এখানে কমিটি করা হয়েছে। আমি রাজনীতির জন্য আমি আজকে 9 বছর আমার বাড়ি ছাড়া। যারা খুব পছন্দের লোক তাদেরকে প্রতিষ্ঠিত করে তারা নিজে সুবিধা ভোগ করতে চায়। কিন্তু ছাত্রদলের কমিটি নিয়ে কেন বারবার একই অভিযোগ? পদবঞ্চিত নেতারা মনে করেন সমস্যার মূলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদ। যিনি এই দায়িত্ব পালন করেন তার কাছেই কুক্ষিগত হয় ছাত্রদল, তাই এই পদটারই বিলুপ্তি চান তারা। ছাত্র বিষয়ক সম্পাদক এই পদটির গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা আছে বলে আমরা অনুভব করছি না। ঘোষিত কমিটির অসঙ্গতি তার জ্বলন্ত প্রমাণ। প্রতিবাদ করার যে গণতান্ত্রিক ওয়েতে তার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ আবেগতাড়িত, এমন মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের। বলেন, যোগ্য আর পরীক্ষিতদেরই পদায়ন হয়েছে। আশ্বস্ত করেন বাদ পড়াদের মধ্যে সিনিয়ররা যাবেন কেন্দ্রে, বাকিদের যোগ্যতা অনুযায়ী পদায়ন হবে বিভিন্ন ইউনিটে। আবেগে পরে অথবা ক্ষোভের জায়গা থেকে অনেকের নামে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করছে। অর্ধেকেরও বেশি আমাদের নেতৃবৃন্দগুলো তারা হচ্ছে নিয়মিত শিক্ষার্থী। সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে যদি কেউ না গিয়ে যদি অগণতান্ত্রিক পন্থায় দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, দল নিশ্চয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। বিতর্কের মুখে অবশ্য রাজধানীর অন্য ইউনিটের কমিটি ঘোষণা করা স্থগিত করেছে ছাত্রদল। তার পরিবর্তে জানুয়ারির ভিতরে দেয়া হবে নোয়াখালী, চাঁদপুর সহ অন্তত 10 জেলার ছাত্রদলের কমিটি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গ্রেপ্তারের কয়েক ঘন্টা আগে অজ্ঞাত স্থান থেকে আসা ফোন কলের কারণে আতঙ্কে ছিলেন আকাশ মণ্ডল ওরফে ইরফান, এমন দাবি করেছেন স্বজনরা। চাঁদপুরের জাহাজের 7 খুনের পর বড় ভাইয়ের শ্বশুরবাড়ি বাগেরহাটের চিতলমারিতে আশ্রয় নেয় আকাশ। ফটিকছড়ির মূলঘর এলাকার বাসিন্দা
আকাশ মণ্ডল। বাবা জগদীশ মণ্ডলকে ছোটবেলাতেই হারান তিনি। মা জুনিক মণ্ডল ধর্মান্তরিত হয়ে বিয়ে করে চলে যান অন্যত্র। এরপর থেকেই জীবনযুদ্ধে নামতে হয় তাকে। 4 বছর আগে বড় ভাই বিধানের সাথে গ্যাস সিলিন্ডারের দোকান দেয় আকাশ। তবে ছিচকে চুরির অভিযোগে এলাকা ছাড়তে হয় তাকে। 1.5 বছর আগে বাড়িতেও গিয়েছিলেন। ভাইয়ের সাথে বিবাদের পর আর এলাকায় দেখা যায়নি। বড় ভাই মুসলমান হতে উনি রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেছে। 1 বছর ধরে বাড়ি আসে না, জাহাজে থাকে। মূল যে বাড়ি ছিল সেখানে নাকি তাদের অনেক সম্পদ ছিল, কেয়ারটেকার নাকি তার বাবার কাছ থেকে নিয়ে গেছে করে। সেরপর থেকে তারা এখানে চলে আসে। তার বাবা ওই সময় পাগল টাইপের হয়ে যায়। চাঁদপুরে মেঘনা নদীতে 7 খুনের পর বড় ভাইয়ের শ্বশুরবাড়ি চিতলমারির বাখরগঞ্জে আশ্রয় নেয় আকাশ। আত্মীয়রা জানায় সেদিন প্রচণ্ড ভীত সন্ত্রস্ত ছিলেন তিনি। কারো সাথে ফোনে কথা বলার পর হয়ে পড়েন বাকরুদ্ধ। এর কয়েক ঘন্টা পরই গ্রেফতার করা হয় তাকে। মা বলতেছে আমার খুব ভয় লাগতেছে, ও কাঁপতেছে ভয়তে, ও যেন কি করে আসছে। পরে ঘাটের এক কোনায় বলে ভয়তে চুপ করে বসেছিল। পরে ওরা কেউ ফোন দিছিল, রেকর্ডিংটা বাড়ানো ছিল। তারপরে ওরা বলে কেউ বলতেছে ওই পাশ থেকে যে তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি বেঁচে গেছো, নাহলে তোমারও মেরে ফেলতাম। ছোটখাটো চুরিদারি করতো, এইগুলি করে টোরে খাইতো আর কি। একটা মানুষ তো 7টা খুন করতে বিশেষ হয় না। আমরা এটার বিচার চাই এবং 7 জনের ফ্যামিলি তো শেষ, এর তো ফাঁসি হওয়া উচিত। গেল 23 ডিসেম্বর চাঁদপুরের হাইমচরে মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনা ঘটে। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে আকাশ। পরিচয় গোপন করে ইরফান নামে জাহাজটিতে চাকরি নিয়েছিলেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নির্বাচনে অংশগ্রহণ করতে আইনগত কোনো বাধা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হয় ছায়া সংসদ বিতর্ক। সেই আলোচনায় তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ছিল ছায়া সংসদ। আলোচ্য অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ। প্রস্তাবের পক্ষে ছিলেন স্টার্ন ইউনিভার্সিটি এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। বিগত সরকারকে আজীবন ক্ষমতায় রাখতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এসব অপরাধীর বিচার করা, এমন মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। বিচারপতি খায়রুল হককে এখন বিচারের আওতায় আনা বাংলাদেশের জনগণের, ছাত্র জনতার সকলেরই ঐক্যবদ্ধ দাবি। আমরা তার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পিছনে কি ইঙ্গিত ছিল সেটি জানবার জন্য আজকের আয়োজনের মধ্যে দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেবার জন্য অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ন্যায় বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারপতি। এসব ঘৃণ্য অপরাধীদের হওয়া দরকার সুষ্ঠু বিচার। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, সংবিধানকে ধ্বংস করেছে এবং সে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। শুধু খায়রুল হক না, এর সাথে আরও কিছু বিচারপতি, কুলাঙ্গার বিচারপতি ছিলেন, তাদেরও বিচার হওয়া দরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। তবে দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ দলীয় নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিপুল সমাগমের মধ্য দিয়ে শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার 2024। এবার 400 কোটি টাকার বেশি ফ্ল্যাট, প্লট এবং কমার্শিয়াল স্পেস বিক্রি ও বুকিং হয়েছে বলে জানিয়েছেন রিহ্যাব নেতারা। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে 230 কোটি টাকার, 96 কোটি টাকার প্লট এবং প্রায় 78 কোটি টাকার কমার্শিয়াল স্পেস বুকিং ও বিক্রি হয়েছে। ব্যাংক কমিটমেন্ট থেকে এসেছে প্রায় 1090 কোটি টাকা। মেলায় ক্রেতা দর্শনার্থী আসেন প্রায় 18,000। রিহ্যাব নেতৃবৃন্দ মনে করেন যে উদ্দেশ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে সেটি সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যাশা অনুযায়ী মোটামুটি যে সাড়া পেয়েছি আমরা সন্তুষ্ট বলা চলে। এবারে আমরা যতটুকু সেল করেছি আমরা খুবই আশাবাদী। আজ পর্যন্ত আজকে আমাদের প্রায় অলমোস্ট 36টার মতো সেল হয়ে গেছে এখন পর্যন্ত। গতবার যে বিক্রি হয়েছিল সেটা 300 কোটি টাকার উপরে বিক্রি হয়েছিল। এই মুহূর্তে আমাদের কাছে যা রিপোর্ট আছে 400 কোটি টাকা ছাড়িয়ে গেছে। জমি দখল, জালিয়াতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আশিয়ান সিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করতে এসে পুলিশের হাতে আটক হন আয়োজক আনোয়ারা মায়া।
মায়ের অনুপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন আনোয়ারা মায়ের মেয়ে জান্নাতুল ফেরদৌস স্বর্ণা। অভিযোগ করে তার মাকে মিথ্যা অভিযোগে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীরা বলেন, বিতর্কিত আশিয়ান সিটি প্লট নিয়ে কেবল প্রতারণা নয়, সন্ত্রাসী হামলাও করছে। সংবাদ সম্মেলনে ওই ডেভেলপার গ্রুপের লোকজন এসে বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে বাকবিতণ্ডাও হয়। এভাবে হয়রানি ও নির্যাতনের বিচার চান ভুক্তভোগীরা। দেশের বাইরের খবর, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এমন তথ্য উঠে এসেছে আজারবাইজানের প্রাথমিক তদন্তে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এসব গণমাধ্যমের দাবি, ইউক্রেনীয় ড্রোন ঠেকাতে মোতায়েন করা হয়েছিল ওই ক্ষেপণাস্ত্র। যদিও এখনও এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বাকু। এমনকি রাশিয়াও বলছে, চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বিমান দুর্ঘটনা ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসা অনুচিত হবে। কাজাকিস্তানের আক্তাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটির ধ্বংসাবশেষে বড় বড় ছিদ্রের এই ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। দাবি উঠছে, এন্টি এয়ারক্রাফট মিসাইলের আঘাতেই তৈরি হয়েছে এসব ছিদ্র। প্রাথমিক তদন্তে আজারবাইজানের তদন্ত কর্মকর্তারা নাকি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি ভূপাতিতের প্রমাণ পেয়েছে। তদন্ত সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। ইউক্রেনের লাগাতার ড্রোন হামলার কারণে ওই এলাকায় বেশ সক্রিয় মস্কোর এয়ার ডিফেন্স। দেশটির বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরাও। বলা হচ্ছে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয়েছে, আবার বলা হচ্ছে বিমানটি গতিপথ পরিবর্তন করায় রাশিয়া বুঝতে পারেনি এটি কিসের বিমান ছিল। এটি এমন একটি এলাকা যেখান থেকে ইউক্রেন ড্রোন হামলা চালায়, তাই বিমানটিতে এন্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়া হয়েছে। তবে কোনো তত্ত্বেরই পরিষ্কার তথ্য নেই আমার কাছে। বিমানের পেছনের অংশের ক্ষয়ক্ষতির ধরন দেখে মনে হচ্ছে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়েছে। মনে হচ্ছে এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাশিয়ার পানসি রেস প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় ব্রাজিলে তৈরি এমব্রেয়ার 190 বিমানটি। ইচ্ছাকৃতভাবে এটি ভূপাতিত করা হয়নি। অদক্ষ রুশ সেনারা এমনটা ঘটাতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান মস্কোর। এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আজারবাইজানও। তদন্ত চলছে। বিমান দুর্ঘটনার যে কোনো তদন্ত স্পেশাল এভিয়েশন অথরিটি দ্বারা হওয়া উচিত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এরই মধ্যে বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও উদ্ধার করা হয়েছে। ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দলও পৌঁছেছে দুর্ঘটনাস্থলে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।